যেই যুদ্ধের মূল রূপকার হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু, তার পরিবর্তে এই মুহূর্তে কেন এই জাস্টিস মিনিস্টারকে অন্তর্বর্তী প্রাইম মিনিস্টারের দায়িত্ব দেওয়া হবে? কেন্ট আরও লিখেছেন, ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি তৈরি করেনি, এটি হচ্ছে আলী লারিজানিকে হত্যার একটা প্রতিশোধ। এবং সেই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। গত কয়েকদিন থেকেই একটি খবর মানুষের মাঝে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে, মানুষ সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়েছে। আর সেই খবরটি হলো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মারা গেছেন, ইরানি হামলায় তিনি মারা গেছেন। এবং তিনি সত্যি সত্যি মারা গেছেন কিনা এই প্রশ্নটি সারা বিশ্বের মানুষের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে এই কারণে যে এই ঘটনার পর যেদিন থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর বা গুজব যেটাই বলি যেটি প্রচার হয়েছে, তারপর থেকে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনো দায়িত্বশীল বক্তব্য দিতে দেখা যায়নি। অর্থাৎ এই যে একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধ নিয়ে আগে যে তিনি নিয়মিতভাবেই কথাবার্তা বলতেন, তেমন কোনো ভিডিও এখন পর্যন্ত এই ঘটনার পরে গত 7-10 দিনে দেখা মেলেনি। একই সাথে একটা ভিডিও ছড়িয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহু কফি খাচ্ছেন, এরকম একটা ভিডিও কে বা কারা ছড়িয়েছে, সেটি আসলেই বেনিয়ামিন নেতানিয়াহু কি না, নাকি ওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বানানো নেতানিয়াহু, সেটিও কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। অনেকে বলছেন যে এটি আসলে এআই দিয়ে বানানো। এমন একটা পরিস্থিতির মধ্যেই যখন এই খবরটি সারা বিশ্বে চাউর হয়েছে যে নেতানিয়াহু আর বেঁচে নেই, ঠিক সেই সময়ে আজকে আরও একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। যদিও এখন পর্যন্ত আমি অনেকগুলো মূলধারার গণমাধ্যম সার্চ করলাম, সেগুলোতে বিশ্বের কোনো মূলধারার গণমাধ্যমে আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা তথ্য এসেছে, যদিও এটি হয়তো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হওয়া যাবে, যে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে তার পরিবর্তে এখন অন্তর্বর্তী প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া হয়েছে, যিনি জাস্টিস মিনিস্টার ছিলেন ইসরায়েলের, সেই ইয়ারিভ লেভিনকে এখন অন্তর্বর্তী প্রাইম মিনিস্টার বানানো হয়েছে। আপনারা এবার বোঝেন যে তাহলে আগের যে তথ্যগুলো ছড়িয়েছে যায়, যেই ঘটনাগুলো পরম্পরায় আছে, তার সাথে যদি এই নতুন নিয়োগ যদি হয়, তাহলে সেটির সাথে যদি মিলিয়ে দেখা যায়, তাহলে কি হিসাবটা মিলে যে আসলে বেনিয়ামিন নেতাহু বেঁচে নেই? যদি তিনি বেঁচে থাকেন অথবা তিনি যদি সুস্থ থাকেন, তাহলে কেন এই যুদ্ধ পরিস্থিতিতে যেই যুদ্ধের মূল রূপকার হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু, তার পরিবর্তে এই মুহূর্তে কেন এই জাস্টিস মিনিস্টারকে অন্তর্বর্তী প্রাইম মিনিস্টারের দায়িত্ব দেওয়া হবে? তার মানে ডাল মে কুচ কালা হ্যায়, অর্থাৎ এইখানে কিছু একটা আছে। হয় বেনিয়ামিন নেতানিয়াহু খুব গুরুতর অসুস্থ আছেন, অথবা তিনি মারা গেছেন, যে কোনো একটা হতে পারে। না হলে এই মুহূর্তে অন্তর্বর্তী প্রাইম মিনিস্টার দেওয়ার প্রয়োজনীয়তা বা দেওয়ার সুযোগ আছে কিনা, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। এ কারণে এখন এই যে এতদিন ধরে যেটিকে গুজব বলা হচ্ছিল, সেটি আসলে বাস্তবতায় রূপ পাচ্ছে কিনা, সেই প্রশ্নটি এখন আসছে। এবং নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই বিষয়ে আরও পরিষ্কার পাওয়া যাবে যে কেন জাস্টিস মিনিস্টারকে এখন অন্তর্বর্তী প্রাইম মিনিস্টার করা হলো। এইটি একটা বড় খবর। এর বাইরে গতকাল থেকে আরেকটা বড় খবর সারা বিশ্বে তোলপাড় হচ্ছে, যে ট্রাম্প শিবিরে যে এক ধরনের ট্রাম্পের ঘরে যে আগুন লেগেছে, সেটাও কিন্তু একটা বোঝা যাচ্ছে। বিশ্বের সন্ত্রাস বিরোধী যে কার্যক্রম ট্রাম্প প্রশাসনের বা মার্কিন যুক্তরাষ্ট্রের, তার একজন শীর্ষ কর্মকর্তা জো কেন্ট তিনি পদত্যাগ করেছেন, এবং তার পদত্যাগের পর থেকে এটি নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে আসলে এই এই যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন সামনে 8 মাস পরেই মধ্যবর্তী নির্বাচন, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক নাগরিক, তারা কিন্তু এই যুদ্ধের কেউ পক্ষে আছেন, কেউ বিপক্ষে আছেন। সেখানকার ওয়াশিংটন পোস্টের একটি জরিপে দেখা যাচ্ছে যে 42% মানুষ যুদ্ধকে সমর্থন করলেও 40% মানুষ যুদ্ধকে সমর্থন করছে না। অর্থাৎ দিন যত যাচ্ছে এই যুদ্ধের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রেই কিন্তু একটা বড় ধরনের মতামত তৈরি হচ্ছে, যার একটা বড় প্রতিফলন হচ্ছে যে যেই ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন এবং ট্রাম্পের যে মাগা বা মেক আমেরিকা গ্রেট এগেইন যেই কার্যক্রম, সেই কার্যক্রমের একজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং সমর্থক এই জো কেন্ট, যাকে এই কাউন্টার টেরোরিজমের প্রধান পরিচালক করা হয়েছিল,
তিনি পদত্যাগ করেছেন। শুধু পদত্যাগ করেন নাই, আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে পদত্যাগ করার পর কেন্ট কী কী যুক্তি দিয়েছেন, সেই যুক্তিগুলো কিন্তু আসলে বোঝার মতো। কেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সমর্থন জানাতে আমার বিবেক সাড়া দিচ্ছে না। জো কেন্ট এই কথাগুলো বলছেন। কেন্ট আরও লিখেছেন, ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটা স্পষ্ট ইসরায়েল ও তাদের প্রভাবশালী মার্কিন লবিস্টদের কাছ থেকে আসা চাপের কারণে আমরা এই যুদ্ধ শুরু করেছি। জো কেন্ট জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। এটি একটি মার্কিন সংস্থা যা সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তথ্য সমন্বয় ও বিশ্লেষণের দায়িত্বে নিয়োজিত ছিল। এই জো কেন্ট কিন্তু সিরিয়ার একটি যুদ্ধে আত্মঘাতী হামলায় তার স্ত্রী, যিনিও একজন বিমান বাহিনীর ক্রিপ্টোলজিস্ট ছিলেন, তাকে হারিয়েছেন। অর্থাৎ তাকে হারিয়েছেন। আর এই জো কেন্ট 11টি যুদ্ধাভিযানে অংশ নিয়েছেন। সেই কেন্ট এখন তিনি এই অবস্থান থেকে তার যে পদ, সেই পদ থেকে পদত্যাগ করলেন। এটি এক ধরনের নৈতিক প্রতিবাদ হিসাবে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে এবারের যে যুদ্ধ, সেই যুদ্ধ যে যৌক্তিক নয়, এবং এটি যে ইসরায়েলের চাপিয়ে দেওয়া কৌশলী যুদ্ধ, যেটি ইরাকেও একই কাজ করেছিল। এই কেন্ট কিন্তু সে কথাও বলেছেন যে 2003 সালে ইসরায়েল ঠিক একইভাবে ফাঁদে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এবং সেটিকে একটি ভুল যুদ্ধ হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন, যেটিকে আরও অনেকেই একটি ভুল যুদ্ধ হিসাবে মার্কিন নাগরিকরা অনেকেই বলেছেন। খোদ এই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছিলেন যে ইরাক যুদ্ধ ভুল ছিল। সেই ডোনাল্ড ট্রাম্প এখন ইরানে যুদ্ধ করছেন, এবং সেই যুদ্ধে তার যে আর্থিক ক্ষতি, সেটি দিন যত যাচ্ছে তত বেশি কিন্তু একটা ভাবনার কারণ হয়ে দেখা দিচ্ছে। ফলে ট্রাম্প এখন তার যেই নিজস্ব যে শিবির, নিজস্ব যে অভ্যন্তরীণ যে তার যুদ্ধের যেই যারা আশপাশে তার পরামর্শক ছিলেন, তাদের মধ্যে জো কেন্ট যখন পদত্যাগ করলেন, যদিও ট্রাম্প বলেছেন যে তার পদত্যাগে ভালো হয়েছে, তার নিরাপত্তা বিষয়গুলো দুর্বল ছিল, এই কথা তিনি বলেছেন, তারপরেও কিন্তু এটি কিন্তু এক ধরনের বিশ্বব্যাপী একটা আলোচনার জন্ম দিয়েছে, সমালোচনার জন্ম দিয়েছে, এবং ট্রাম্প শিবিরের মধ্যেও একটা বিভক্তি তৈরি করে দিয়েছে এই যুদ্ধের পক্ষে বিপক্ষে। এটি হলো একদিকের বিষয়। আরেকদিকে ইরানে যে আলী লারিজানি তিনি মারা যাওয়ার পর তার প্রতিশোধ হিসাবে কিন্তু ইরান ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে। একই সাথে 4 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মানে 100টিরও বেশি স্থানে তারা সফলভাবে আঘাত করতে পেরেছে বলে ইরানের IRGCর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, এবং তারা বলেছেন যে এটি হচ্ছে আলী লারিজানিকে হত্যার একটা প্রতিশোধ, এবং এই যে নিত্য নতুন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ইসরায়েলের উপর নিক্ষেপ করছে এবং ছুটছে, সেটি কিন্তু এই যে আক্রমণ, সেই আক্রমণের ক্ষেত্রে একটা নতুন জায়গা তৈরি করছে, এবং যুদ্ধ দিন যত যাচ্ছে যুদ্ধের ভয়াবহতা কিন্তু তত বাড়ছে। যদিও এই অবস্থার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আবার ঘোষণা দিয়েছেন যে ইরানের শেষ চিহ্নটুকু তিনি মুছে দিতে চান, এবং এর জন্য তিনি আরও আক্রমণ করবেন। কিন্তু ইরানও যেভাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে, তাদের নেতারা, শীর্ষ নেতারা একের পর এক নিহত হচ্ছেন, তারা সব পরিচিত মুখগুলোকে হারিয়ে ফেলছেন, তারপরেও কিন্তু তারা যুদ্ধ থেকে সরে আসছেন না, এবং দিন যত যাচ্ছে তারা কিন্তু আক্রমণ সাজাচ্ছেন, আরও নতুন করে আক্রমণ করছেন। শেষ পর্যন্ত এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয় কিনা এবং পুরো মধ্যপ্রাচ্যে একটা নতুন সমীকরণ তৈরি করে কিনা, সেই বিশ্লেষণ কিন্তু এখন বিশেষজ্ঞরা করছেন। নিশ্চয়ই সময় যত গড়াবে সেটি আরও তত পরিষ্কার হওয়া যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।